নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। পরিস্থিতি কিন্তু যত সময় যাচ্ছে আরো খারাপ হতে চলেছে। কেননা সবার প্রথমে আমরা এখন জানতে পারলাম সকালবেলাতেই যে ইরানের সুপ্রিম লিডার মারা গেছে। মানে আমেরিকা আর ইসরায়েলের জয়েন্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। আর এখন কিন্তু শুধু ইরানে নয়, পাকিস্তানেও এর প্রভাব দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। এটা কিন্তু পাকিস্তানের করাচিতে, এটা ইউএস এর যে এমবেসি দেখতে পারবেন, এখানে তাদের ফ্ল্যাগও দেখা যাচ্ছে। তাদের উপর যে এমবেসি আছে সেখানে তারা পুরোপুরি অ্যাটাক করে দিয়েছে। প্রথমের দিকে দেখুন, এই যে অ্যাটাক যেটা চালু করে দিয়েছে না, প্রথমে এরা ঢুকতে পারবে না। এই এমবাসিতে যাওয়ার আগেও কিন্তু অনেকগুলো সিকিউরিটি স্পেস থাকে, যেখানে মূলত পাকিস্তানের পুলিশরাই থাকে, পুলিশ আর জেনারেলরাই থাকে। তাদেরকে টপকে এসে তারা ডাইরেক্ট এম্বাসির ভেতরে ঢোকার চেষ্টা করেছে। যার ফলে ইউএস যারা মারিন আছে তারা অ্যাক্টিভ হয়। আর অন দ্য স্পট তারা গুলি চালাতে শুরু করে। আর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ১০ জনেরও বেশি মানুষ, মানে পাকিস্তানি মানুষ, ওই জায়গাতে মারা গেছে। এবার আপনি এখন আমাকে জিজ্ঞাসা করবেন যে হুট করে পাকিস্তানে এত উত্তপ্ত কেন হয়ে যাচ্ছে? এর পেছনেও বন্ধুরা কারণ আছে। কারণ ছাড়া কোনো জিনিস কখনো হয় না। কিন্তু তার আগে ১ম এ আমি আপনাদেরকে এই হেডলাইনটা একটু দেখিয়ে দিই। ইউএস কনস্টিটিউট অ্যাটাকড বাই মব ইন করাচি অ্যাজ টেনশন স্প্লিট বিয়ন্ড মিডল ইস্ট। মানে এখানেও তাই লিখছে কিন্তু যে ইরান থেকেও এই যে ভায়োলেন্সটা এটা বাইরের দিকে চলে এসছে। আর এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে যে ইরানের যে যিনি সুপ্রিম লিডার ছিলেন, তিনি কিন্তু শিয়া কমিউনিটির মেইন, মানে যাকে বলে ফরিস্তি হিসেবে ধরা হতো। মুসলমান সম্প্রদায়ের মধ্যেই দুভাবে বিভক্ত আছে। একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি। সুন্নি যারা মানে সুন্নি গোষ্ঠী যে মুসলমানগুলো আছে, তারা মেইনলি এই খামেনিকে তাদের মেইন মাসিয়া হিসেবে দেখতেন। আর যে পাকিস্তানের মধ্যেও যদি আমরা দেখতে যাই, পাকিস্তানে কিন্তু শিয়ার যে সংখ্যা শতকরা প্রায় ১২ থেকে ১৫% বলা হয়। আর সুন্নি যারা আছে তারাই মেইন মেজরিটি এবং তারাই এই সরকারও তাদের চালায়। এবার যারা যে ১২ থেকে ১৫% এর আমি কথা বলছি, তারাই কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে আছেন এবং তারাই কিন্তু মানে ধরা হচ্ছে যে এই অ্যাম্বাসিতে তিনি অ্যাটাক করেছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি যে ১ম এ বললাম যে কেন তারা অ্যাটাক করতে গেছে, আমি মানছি যে তারা খুবই ক্ষুব্ধ। কিন্তু অ্যাটাক করার মতো এত বড় স্টেপ কেন নেবে? কেননা জানা যাচ্ছে যে পাকিস্তানও নাকি ইনডাইরেক্টলি ইউএসএ এবং ইসরায়েলকে হেল্প করেছে। এই জায়গাটাতে জানা যাচ্ছে যে ইউএসএ এর যে ড্রোনগুলো আছে, তারা যে পুরো ইরানের ওপর নজরদারি করছিল, মানে যেগুলো কিনারা বরাবর সেখানে তারা নজরদারি করছিল। আর তারা কিন্তু রিফিউলের জন্য নাকি এই জায়গাটা একদম এখানে দেখতে পাচ্ছেন তো, এটা কিন্তু পাকিস্তানের অংশ, ঠিক আছে? এই যে রেড লাইনটা, এই অংশটা পাকিস্তানের, আর এখানে তারা রিফিউলের জন্য আসছে বারবার। আর এ কথাটা যখনই পাবলিকলি হয়, কেননা আমি আগেই বলেছি বন্ধুরা, কোনো জিনিস কিন্তু লুকিয়ে রাখা যায় না। জানা যাচ্ছে যে গালওয়ার বলে যে জায়গাটা আছে, এই যে গালওয়ার পাকিস্তানের, এখানে মূলত তারা রিফিলের জন্য আসছিল। এবার যেই তারা জানতে পারে যে পাকিস্তানও এর পেছনে বড়সড় হেল্প করে আসছে, তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয় আর তারপরেই এই জিনিসটা তারা করতে শুরু করে দেয়। এবার কথা হচ্ছে যে এখন তো ইরানের যিনি সুপ্রিম লিডার তিনি তো মারা গেছেন, তাই তো? কিন্তু এরপর যে আসবে সেও কতটা সেফ সেটা নিয়েও কিন্তু সন্দেহের বিষয়। কেননা এর আগে যদি আমরা প্যাটার্নটাকে ফলো করি তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবো যে ইসরায়েল যখনই অ্যাটাক করতে শুরু করে না, তারা কিন্তু মেইন যে টপ লিডারগুলো আছে না, তাদেরকে টার্গেট করে। যার ফলে যেই মেইন যে লিডারগুলো আছে তারা যখন পড়ে যায় বা নিহত হয়ে যায়, তারপর কিন্তু খুব একটা কঠিন হয় না তাদের বাকি যারা মানুষ আছে বা যারা সদস্য আছে তাদেরকে হ্যান্ডেল করা। এর আগেও যদি আমরা হিজবুল্লাহর ক্ষেত্রে দেখি বা যদি গাজাতে দেখি, ঠিক কিন্তু এই ধরনের একটা সিমিলার প্যাটার্ন আমরা দেখতে পারবো। আর এখানেও ইরানের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। এরপরও যখনই নেক্সট সুপ্রিম লিডার আসবে,
কিছুদিনের মধ্যে বা হয়তো তারা অলরেডি সিলেক্ট করে নিয়েছে। তারা যখনই সেটাকে পাবলিক করবে, আর পাবলিক যদি নাও করে, যদিও অবশ্যই তাদেরকে পাবলিক করতে হবে। ইসরায়েলের যে স্পাইগুলো এত বেশি ওরা অ্যাডভান্স, তারা কিন্তু অলরেডি ইরানের ভেতরে সবসময় নজরদারি করে যাচ্ছে। আর মোসাদকে এইসব কারণের জন্য পুরো বিশ্বের মধ্যে এত ভয়ের চোখে তারা দেখে। কেননা মোসাদ না থাকলে কিন্তু এত বড় একটা অপারেশন করা এতটা সহজ হতো না। কেননা আপনারা যদি একবার সকালে ভিজুয়ালটা দেখেন, তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন যে খামেনি যেখানে ছিলেন একদম এক্সাক্ট পিন পয়েন্ট সেই জায়গাতেই কিন্তু অ্যাটাকটা হয়েছিল। এতটাই সূক্ষ্মতার সাথে তারা পুরো জিনিসটাকে প্ল্যান করেছিল। আর এটা কিন্তু মোসাদের হেল্প ছাড়া কখনোই সম্ভব হবে না। হ্যাঁ, আমেরিকাও কিন্তু অবশ্যই মেইন হয়তো লিড করেছে আমেরিকা। কিন্তু যে ইন্টেলিজেন্স যেগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি মোসাদের উপরেই নির্ভর করে দেওয়া হয়েছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে, যেহেতু কিন্তু খামেনি আর নেই, অলরেডি কিন্তু স্টেট অফ হরমুজ, যেটা আমি অলরেডি অনেকবার বহু ভিডিওতে বলেছিলাম, যে কারণে আমেরিকা এতদিন ধরে অ্যাটাকটা করতে চাইছিল না। সে স্টেট অফ হরমুজ নাকি জানা যাচ্ছে যে নাকি ব্লক করে দিয়েছে। এটা কতটা ঠিক এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না। বিভিন্ন সোর্স এটা ক্লেম করছে। হয়তো আজকালের মধ্যে আমরা জানতে পেরে যাব। শুধুমাত্র রাশিয়া এবং চীনের যে শিপগুলো আছে, তাদেরকে নাকি শুধু এই অংশ দিয়ে পাস করতে দেওয়া হচ্ছে, আর বাকি যা শিপ আছে তাদেরকে পাস করতে দেওয়া হচ্ছে না। এর ফলে প্রভাবটা কি হবে? এর ফলে কিন্তু পুরো বিশ্বের ওপর তেলের আমদানি একটা বড় এফেক্ট পড়বে। যার ফলে কিন্তু ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু আমরাও পড়বো। কারণ আমি আগেই বলেছি, এই স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% তেল কিন্তু যায়। আরেকটা ব্যাপার কি বলুন তো? এই যে ভিডিওটা আমি ১ম এ আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটার ব্যাপারে কিন্তু মানে এই যে অ্যাটাক হয়েছে করাচিতে ইউএস এর এম্বাসিতে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে কোনো ধরনের মন্তব্য আসেনি। আর কেন মন্তব্য আসেনি এর পেছনে আমি কারণ বলছি আপনাদেরকে। কেননা পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে এবং যেটা মানে ভবিষ্যতে আরো খারাপের দিকে যাচ্ছে, এই জিনিসটাকে কিন্তু পুরোপুরি ব্যাক থেকে সাপোর্ট করছে আমেরিকা। আর এটা আমি এমনি হাওয়াতে বলছি না। আমি আপনাদেরকে প্রুফও দেবো। দেখুন, এই আর্টিকেলটা একবার পড়ুন, আর এটা কিন্তু রেপুটেড আর্টিকেল একেবারে। আমি যা তা আর্টিকেল দেখাচ্ছি না। এখানে কি লেখা আছে একবার পড়ুন। ইউএস ব্যাকস পাকিস্তান রাইট টু ডিফেন্ড ইটসেলফ। মানে পাকিস্তান যে আফগানিস্তানকে অ্যাটাক করছে, এটা বলছে যে ইউএস এর মতে এটা তাদের অধিকার, তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য। আর এর পেছনে যে কারণটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বললাম, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে পাকিস্তানের যে কাবুলে তারা সরি, আফগানিস্তানে কাবুলে যে পাকিস্তান অ্যাটাক করেছিল, সেখান থেকে খুব বেশি কিন্তু বাগরাম বেস নয়। আর এই বাগরাম বেসকে মেইন কিন্তু ইউএস এর ফোকাসটাই বাগরাম বেসে। কেননা বাগরাম বেসে প্রচুর পরিমাণে ইউএস এর যন্ত্রপাতি, অস্ত্র-শস্ত্র আছে। আর ইউএস বহুকাল ধরে বলে আসছে যে এই বেসটাকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু তালিবান বরাবর এটা রিফিউজ করে এসছে। আর এই মুহূর্তে এই বাহানাতে পাকিস্তান যেই অ্যাটাক করতে শুরু করেছে, পাকিস্তান কিন্তু পুরো প্রচেষ্টা করবে এই বাগরাম এয়ারবেসকে নিজেদের কবজাতে নিয়ে নিতে এবং পরবর্তীকালে সেটা আমেরিকায় ব্যবহার করবে। এবার আমি আপনাদেরকে আবার প্যাটার্নটাকে ফলো করতে বলব। প্যাটার্ন কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এখন এই ইরানের ওপর যে আমেরিকা অ্যাটাক করলো, এর পেছনে কি কারণ দেখাচ্ছিল? একবার ভেবে দেখুন। আমেরিকা বারবার বলে আসছে যে ইরানকে মানে যে সুপ্রিম লিডারকে তাদেরকে হাঁটাতে হলো, এর পেছনে তিনি কারণ যেটা দেখাচ্ছিলেন যে তারা নাকি প্রচুর পরিমাণে চেষ্টা করে যাচ্ছিল যে যেন কোনোভাবে যে নিউক্লিয়ার ওপেন তারা তৈরি করে ফেলতে পারে। তাই তো? এটাই তাদের মেইন কারণ। আর এটা নিয়ে তারা নেগোশিয়েট করে আসছিল। আর এর সাথে যে ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জটা তারা কম রাখতে বলছিল। এটাই তাদের কাছে মেইন প্রবলেম ছিল। আর এটা যখন ইরান মানেনি, তখনই তারা এই ধরনের করার মানে স্টেপ নিয়েছে। তাই তো? কিছুদিন আগেই হয়তো আপনাদের মনে আছে যে আমেরিকা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাদেরকে তুলে নিয়ে চলে এসেছিল। আর সেখানে কি কারণ দেখিয়েছিল? যে সেখানে নাকি ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, সে নাকি ড্রাগকে ভীষণভাবে প্রমোট করছে।
এই নাকি সব যে যত ড্রাগ রিলেটেড কাজ সব নাকি ওর দ্বারাই হচ্ছিল। সেই জন্যেই ভেনিজুয়েলাকে প্রোটেক্ট করার জন্য আর আমেরিকার সিটিজেনকে প্রোটেক্ট করার জন্য তিনি কি করলেন? ডাইরেক্ট সে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো। আর যেটা আশ্চর্যের বিষয়, এই ঘটনাটা হওয়ার পর থেকে কিন্তু আপনারা কি একবারও কোনো একটা টুইট দেখেছেন করতে ডোনাল্ড ট্রাম্পকে? যেখানে তিনি বলছেন যে এবার এই যে ড্রাগ রিলেটেড কাজ ভেনেজুয়েলাতে একদম ঠিক হয়ে গেছে? বা কোনো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে তাদের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার পর? একটা টুইটও কিন্তু আপনারা খুঁজে পারবেন না। একটা টুইটও কিন্তু আপনারা খুঁজে পাবেন না এই রিলেটেড। যেখানে যে মানুষটা প্রতি মিনিটে পুরো সারাদিন বিভিন্ন আপডেট দিয়ে থাকে, কিন্তু তিনি এই আপডেটটা বা এটা রিলেটেড কোনো আপডেট কিন্তু দেয় না। কেননা এর পেছনে তার মেইন মোটিভ কি ছিল? ওই ড্রাগকে আটকানো নয়। তার মেইন মোটিভ ছিল কিন্তু তাদের তেলটাকে নেওয়ার। এখন যে তেলটাকে কবজাতে তারা করে নিয়েছে, আর তারপর থেকে যদি আপনারা কোনো টুইট দেখেন ডোনাল্ড ট্রাম্প করছে ভেনেজুয়েলাকে নিয়ে, দেখবেন সেটা কিন্তু শুধু তেল রিলেটেড। আর এই কথা শুধু আমি বলছি না, এটা কিন্তু যেকোনো ভালো জিওপলিটিক্যাল অ্যানালিটিক্স মানুষই এটা বলবে। আর এরপর যেই আমরা এখন দেখতে পাচ্ছি যে ইরানকেও তারা সরিয়ে দিয়েছে। মেইন তারা কাজ কিন্তু এখানেও সে তেল কিন্তু আসবেই। কেননা তেল এখন খুবই দরকারি। তেল ছাড়া কোনো একটা দেশ খুব বেশি দিন এগোতে পারবে না। এবার ইরানের কাজ যখন হয়ে যাবে, মানে একবার প্যাটার্নটাকে ফলো করে দেখুন। ১ম ভেনেজুয়েলা, তারপর ইরান, তারপর নেক্সট কে? নেক্সট কিন্তু বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্স এর মতে তারা বলছে যে নেক্সট সম্ভবত কিন্তু হবে কিউবা। কিউবাকে নিয়েও কিন্তু আমি আপনাদেরকে আগে একবার বলেছিলাম। কিউবাকেও আমি বলেছিলাম যে বে ডোনাল্ড ট্রাম্পের টার্গেট কিন্তু এই কিউবাকে নিয়েও থাকবে। কেননা এখানেও সেম ওই রিলেটেডই কাজ এখানেও হয়। ঠিক আছে বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যদি এতক্ষণ এই ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো কোনো এক ইম্পোর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো শুধু কমেন্টে লিখে জানাবেন।